আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আলোচনা করব, যেটা তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে, যেটা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস যেটাই বলে থাকো সেটার উপরে ক্লাস হবে। ঠিক আছে, তো এটা আজকে আমাদের কিন্তু 3 নম্বর ক্লাস হবে শুধুমাত্র জিকে থেকে। এছাড়া আমরা কিন্তু মিক্সড আকারে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস এবং সঙ্গে আমরা কিন্তু ইংলিশের প্র্যাকটিস করছি। তাছাড়া শুধুমাত্র কিন্তু ইংলিশেরও ক্লাস চলছে শুধুমাত্র গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, তো সেগুলোও দেখবে, আশা করি তোমাদের হেল্পফুল হবে এক্সামের জন্য। তো এক্সাম তো চলে এসছে, এখন শুধুমাত্র প্র্যাকটিস এবং ভালো করে সেগুলো আমি বলবো রিভাইজ করে নেওয়া খুবই জরুরি। তো সেই জন্য আমরা আজকে 3 নম্বর ক্লাস আলোচনা করব, যেখানে তোমাদের একদম নিউ সিলেবাস অনুযায়ী গ্রুপ সি এবং ডিতে যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী আজকে ক্লাসটা হবে, যেখানে আমরা ইম্পর্টেন্ট জিকে আলোচনা করব, যেটা তোমাদের এক্সামে অনেকটা হেল্পফুল হবে। এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা যেসব এক্সট্রা ইনফরমেশান ডেটাগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সেগুলো চাইলে তোমরা নোট করে নিতে পারো। ক্লিয়ার? তো শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে আমরা 3 নম্বর ক্লাস আলোচনা করছি গ্রুপ সি এবং ডির জেনারেল নলেজ থেকে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেবো। ফার্স্ট কোশ্চেন দেখো, একটা হিস্ট্রি থেকে কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি বলবো। হিস্ট্রির একটা প্রশ্ন, যে দিল্লির কোন সুলতানকে বিপরীত গুণের সংমিশ্রণ বলা হয়? দিল্লির কোন সুলতানটাকে বিপরীত গুণের সংমিশ্রণ বলা হয়? আমরা জানি যে যে আমাদের যে দিল্লি সুলতানের, ঠিক আছে, তার পরবর্তীতে যখন মোগল সাম্রাজ্য আসে, তো মোগল সাম্রাজ্যের আগে সুলতান সাম্রাজ্য ছিল, তো সেই সুলতানি সাম্রাজ্যে কয়েকটা বংশ সেখানে রাজত্ব করেছিল। তো সেই সুলতানি বংশের কোন সুলতানকে বিপরীত গুণের মিশ্রণ বলা হয়? আলাউদ্দিন খলজি বংশ থেকে, নাকি মোহাম্মদ বিন তুগলক বংশ থেকে, গিয়াসুদ্দিন বলবন অ্যান্ড হচ্ছে ইলতুৎমিশ দাস বংশ থেকে? তো কোনটা হবে এখানে সঠিক আনসার? এখানে বলছে বিপরীত গুণের মিশ্রণ। আমি একটা তোমাদের প্রশ্ন এখানে বলবো, তোমরা ইতিহাসে পড়েছো যে ইতিহাসের এরকম একটা প্রশ্ন পড়েছো যে ইতিহাসের পাগলা রাজা কাকে বলা হয়? পাগলার রাজা, এটা সম্পর্কে জানো আশা করি। তো পাগলা রাজা যখনই কাকে বলা হয়, এটা আমরা আনসার কি করি, তখন কিন্তু আমরা আনসার করি কি মোহাম্মদ বিন তুগলক, তাই তো? মোহাম্মদ মোহাম্মদ বিন তুগলক। তো এখানেও কিন্তু আমাদের আনসারটা সেটাই হবে, মোহাম্মদ বিন তুগলক হবে সঠিক আনসার। তাকে বলা হয় বিপরীত গুণের মিশ্রণ। অপশান বি হবে মোহাম্মদ বিন তুগলক। এবার প্রশ্ন হচ্ছে কেন তাকে এমনটা বলা হয়, বা এই যে পাগলা রাজা বলা হয় বা বিপরীত গুণের মিশ্রণ কেন বলা হয় এনাকে? তো এনাকে মনে করে ইতিহাসবিদরা মনে করেন এনার চরিত্রের মধ্যে না কিছু ভালো, ঠিক আছে, এই কিছু কিছু ভালো গুণও ছিল, আবার কিছু খারাপ গুণও ছিল, মানে কিছু ভালো দিক ছিল আবার কিছু খারাপ দিকও ছিল। সেই খারাপ গুণ ভালো দিক বা খারাপ দিকগুলো কি? যেমন ভালো দিকের মধ্যে আমরা বলতে পারি ইনি হচ্ছেন শিক্ষিত একজন ছিলেন, অত্যন্ত শিক্ষিত একজন ছিলেন, ঠিক আছে, এবং বিদ্বান শাসক ছিলেন। তাছাড়া আমরা বলতে পারি ইনি গণিত, দর্শন, চিকিৎসা, ঠিক আছে, এদিকে তিনি যথেষ্ট জোর দিয়েছিলেন। তারপর ইনি উদার এবং দানশীল ছিলেন। আবার আরও একদিকে তিনি মানে কী করতেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অবিবেচক ছিলেন বা তাড়াহুড়ো করতেন তিনি, ঠিক আছে, তাড়াহুড়ো করতেন, বা তিনি একটু কঠোর বা নিষ্ঠুর শাসক ছিলেন। এই জন্য এনাকে বলা হয় বিপরীত গুণের মিশ্রণ। এবং এখান থেকে মনে রাখতে হবেন তার একটা ইম্পর্টেন্ট, যেটা তার সম্পর্কে আমাদেরকে জেনে রাখতেন, রাজধানী দিল্লি থেকে তিনি কিন্তু রাজধানী পরিবর্তন করেছিলেন। এই প্রশ্নটা আসে দিল্লি থেকে কোথায় নিয়ে যান? দৌলতাবাদে কিন্তু রাজধানী পরিবর্তন করেন তিনি, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু এনার জন্য ইম্পর্টেন্ট, যে কোন সুলতানের সময় রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত হয়, বা কে দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন, তখনও আনসার হবে কিন্তু মোহাম্মদ বিন তুগলক। ক্লিয়ার? এখান থেকে এই তথ্যগুলো একটুখানি মনে রাখতে হবে প্রশ্নটার সঙ্গে সঙ্গে। তো এখানে দেখো যাদের নাম আছে সবাই কিন্তু এই মোটামুটি সেই দিল্লি সুলতানিতে, মানে দিল্লিতে যে সুলতান বংশ রাজত্ব করেছিল দিল্লি সুলতানির পিরিয়ডে, তাদের কথা। যেমন ইলতুৎমিশ কিন্তু দাস বংশ থেকে। তারপরে কি আসে? খলজি বংশ আসে, আলাউদ্দিন খলজি, ঠিক আছে। আলাউদ্দিন খলজিকে কি সেকেন্দারি সানি বলা হয়? ওকে। তারপরে এই ইলতুৎমিশকে কিন্তু দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় ইলতুৎমিশকে। এটা কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, যদি বলা হয় দাস বংশের প্রতিষ্ঠা থাকে তখন আমরা আনসার করি কুতুবুদ্দিন আইবক। ওকে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলে তখন হয় আনসার ইলতুৎমিশ, এটা মনে রাখতে হবে। অ্যান্ড হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, এ তো তুগলক বংশের। তারপরে আসে গিয়াসুদ্দিন বলবান। তারপরে আমরা দেখবো এরপরে আসবে সৈয়দ বংশ। তারপরে শেষে দেখবো আমরা কি এই দিল্লি সুলতানের শেষ হচ্ছে লোদি বংশ। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করবো। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? পশ্চিমবঙ্গ রিলেটেড একটা প্রশ্ন এবং নদ নদী রিলেটেড একটা প্রশ্ন। তো মালভূমি অঞ্চলের প্রধান নদী কী হবে পশ্চিমবঙ্গের? মহানন্দা, দামোদর, কংসাবতী, নাকি সুবর্ণ রেখা? মালভূমি অঞ্চল বলতে মূলত কোন জায়গাটার কথা বলছে অ্যাকচুয়ালি?
আহ, মালভূমি অঞ্চল বলতে মূলত পুরুলিয়া, ঠিক আছে, এই সাইডটার কথা বলছে। পুরুলিয়া আমরা বলতে পারি, বা আম, বাঁকুড়ার আমরা কথা বলতে পারি, এই সাইডটার কথা বলছে মোটামুটি। তো এই অঞ্চলের প্রধান নদী অপশান বি দামোদর হবে সঠিক আনসার। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী দামোদর। এবং এখান থেকে এই দামোদর থেকে দুটো পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, মনে রাখবে, যে একটা হচ্ছে দামোদরের উপনদী, উপনদী থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। দামোদরের উপনদী কী কী, একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা বারবার আসে, সেটা হচ্ছে বরাকর। এই বরাকর থেকে কিন্তু প্রশ্ন আসে যে বরাকর কার উপনদী, বা দামোদরের একটা প্রধান উপনদীর নাম কি। আনসার হবে কিন্তু বরাকর। ওকে, বরাকর আমরা বলবো কাঁসাই। কাঁসাইটা যদিও ইম্পর্টেন্ট নয়, কিন্তু যে প্রশ্নটা বারবার আসে সেটা কিন্তু বরাকর থেকে, ঠিক আছে। এটা দামোদরের উপনদীর কথা বলছি আমি। ওকে, সঙ্গে আর একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, এই দামোদরকে কি বলা হয়, বাংলার দুঃখ বলা হয়। বাংলার দুঃখ কাকে বলা হয়, দামোদরকে। এটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, ঠিক আছে। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। আচ্ছা, এখান থেকে আমি যদি বলি বিহারের দুঃখ কাকে বলা হয়, বিহারের দুঃখ, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে, এটাও মনে রাখবে, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান বি দামোদর। এই দামোদরের উৎপত্তি কোথার থেকে, উৎপত্তিটা একটু মাথায় রাখবে। এর উৎপত্তি হচ্ছে কোথায়, ছোট নাগপুর মালভূমি থেকে, ঠিক আছে। ছোট নাগপুর মালভূমি, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, যে ডেটাগুলো বা তথ্যগুলো বললাম, এক্সট্রা ইনফরমেশানগুলো ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর্য সমাজ, এই আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে, কত সালে প্রতিষ্ঠা করে, দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট। 1865, 1875, 1885 অ্যান্ড 1895। আগে বলো, এই যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল বলো তো, নামটা মনে পড়ছে, দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী, নামটা মনে পড়ছে। তো এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইনি, ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আর্য সমাজ এই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 65-তে নাকি 75, এই জায়গাটা কিন্তু খুবই ভুল করে। আর্য সমাজ কিন্তু 75-এ প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায়, বোম্বেতে, বোম্বে, ঠিক আছে, যেটাকে আমরা এখন মুম্বাই বলে জানি। বোম্বেতে 1875-এ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর একটা মূল নীতি ছিল, যদি আমরা নীতির কথা বলি, মূল নীতি কী ছিল বলছে, এই সমাজের বেদে ফিরে যাও, বেদে ফিরে যাও। তোমরা এই প্রশ্নটা এইরকমভাবে পেয়েছো, ব্যাক টু বেদাস, এই উক্তিটি কার, ঠিক আছে। ব্যাক টু বেদাস এই উক্তিটি কার, এটা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতীর এর উক্তি। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষাতে আসা প্রশ্ন, এটা কিন্তু স্টার মার্ক মেরে রাখতে পারো, পরীক্ষাতে কিন্তু এসছে, ঠিক আছে। তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ, 1875-এ বম্বেতে প্রতিষ্ঠিত হয়, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। মূল নীতি ছিল বেদে ফিরে যাও বা ব্যাক টু বেদাস, ক্লিয়ার। আর এখান থেকে আমি যদি বলি প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে, এটা একটু জেনে রাখো। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে, আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে, তারপরে এখান থেকে আমাদের আরও আছে যেগুলো পড়ে রাখতে হয়, ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভাকে প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ক্লিয়ার। চলো আমরা এবার নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন বায়ুপ্রবাহের কারণে ভারতে বৃষ্টিপাত হয়, পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, মৌসুমী বায়ু, ধ্রুবীয় বায়ু। সহজ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের আনসার আশা করি কেউ ভুল করবে না। এবং তোমাদের গ্রুপ সি এবং ডিতে কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে, দেখবে সহজ প্রশ্ন আসবে। সঙ্গে আমি যেগুলো ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই রিলেটেড বা সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ওগুলো কিন্তু আমি এমনি বলছি না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ভারতে যে মানে বৃষ্টিপাত হয় তার প্রধান কারণ বা কোন বায়ুর কারণে হয়, সেটা হবে আনসার কি, পশ্চিমা বায়ু হবে নাকি আয়ন, কোনটা হবে। এখানে সঠিক আনসার হবে মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু হবে সঠিক আনসার। এবার আমি যদি বলি, বলো তো মৌসুমী বায়ু কোন শাখা অ্যাকচুয়ালি বৃষ্টিপাতটা ঘটায়, পশ্চিমা বায়ুর কোন শাখা, তাহলে আমরা বলবো দক্ষিণ, পশ্চিমা বায়ুর কোন শাখা বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু ভারতে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, খুবই ইম্পর্টেন্ট।
এবং এখান থেকে বলে রাখি এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মূলত আমাদের কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটায়? প্রথম বৃষ্টিপাত ঘটায় কোথায় বলো তো? আমাদের ভারতের প্রথম বৃষ্টিপাত হয় কোথায়? এবং যদি সময়কালটা বলি মোটামুটি, আচ্ছা আগে বলে নিই যে প্রথম বৃষ্টিপাত সেটা হবে কিন্তু কেরালাতে, ঠিক আছে? কেরালাতে প্রথম বৃষ্টিপাত ঘটায় এবং এই মূল দক্ষিণ পশ্চিম মৌসুমি আবহাওয়ার যদি মানে মোটামুটি আমরা মাসগত দিক থেকে আগমনের সময়টা দেখে থাকি, তো এটা মোটামুটি কোন সময় আসে বলো তো? এটা মোটামুটি জুন টু সেপ্টেম্বর এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আসে, ঠিক আছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে ভারতে বৃষ্টিপাত ঘটায় এবং ভারতে প্রথম বৃষ্টিপাত হয় সেটা কিন্তু কেরালাতে। টাইম পিরিয়ডটা মোটামুটি জুনের দিকে, জুন সেপ্টেম্বর এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। এখান থেকে আরও একটা প্রশ্ন মনে রাখতে হবে তোমাদের করমণ্ডল উপকূল সম্পর্কে, যেটা হচ্ছে তামিলনাড়ুতে পড়ে, তামিলনাড়ু, তাই তো? এখানে একটা প্রশ্ন হয়েছিল যে কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু হবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, কর করমণ্ডল উপকূল, ঠিক আছে? এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। প্রথমত হচ্ছে মৌসুমী বায়ু আগমনের সময়, আর একটা হচ্ছে মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের সময় কিন্তু এই তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। সুতরাং এখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, যেটাকে আমরা বলছি করমণ্ডল উপকূল। আর কেরালাটাকে বলে, এটাকে আমরা বলি মালাবার উপকূল, ঠিক আছে? কেরালাটা হচ্ছে মালাবার উপকূল। ক্লিয়ার? এই জায়গাগুলো মনে রাখতে হবে। আরও এখান থেকে আরও একটু মনে রাখবে যে পশ্চিমা ঝঞ্ঝা কী অ্যাকচুয়ালি। পশ্চিমা ঝঞ্ঝা এটাও মানে একটুখানি জেনে রাখা দরকার। পশ্চিমা ঝঞ্ঝা কী বলো তো? এটা হচ্ছে আমাদের বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের দিকে, উত্তর পশ্চিম ভারতের দিকে শীতকালে যে বৃষ্টিপাত ঘটায় সেটাকে আমরা বলে থাকি কি? পশ্চিমা ঝঞ্ঝা, ঠিক আছে? উত্তর পশ্চিম দিকে মেনলি কখন হয়? শীতকালে, কিন্তু শীতকালে যে বৃষ্টিপাত হয় সেটাকে আমরা বলি পশ্চিমা ঝঞ্ঝা, ঠিক আছে? এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে আনসার হয়ে যাবে আমাদের অপশান সি। কোন বায়ু প্রবাহের কারণে বৃষ্টিপাত ঘটায়? সেটা হচ্ছে মৌসুমি বায়ু। এবং কোন শাখা? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঠিক আছে? মূলত আমরা যদি ভারতের এরকম জায়গাটা দেখি, ঠিক আছে, এরকম জায়গাটা দেখি, এই দিক থেকে কিন্তু এই মৌসুমী বায়ু ঢোকে। এটাই হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং এখান থেকে ঢুকে এইরকম জায়গাটায় কেরালা আছে, এখানে প্রথম কিন্তু বৃষ্টিপাতটা ঘটায়। নেক্সট হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সির কথা বর্ণিত আছে? ন্যাশনাল এমার্জেন্সি, তো কী হবে এটা সঠিক আনসার? ন্যাশনাল এমার্জেন্সি। দেখো আমাদের যদি ন্যাশনাল এমার্জেন্সির কথা বলে, এখানে আমাদের তিনটে আর্টিকেল বা তিনটে এমার্জেন্সি সম্পর্কে আমাদেরকে মোটামুটি ভালোভাবে মনে রাখতে হবে। তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আমি এমার্জেন্সিটা শর্ট ফর্ম লিখলাম, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে স্টেট এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, আর তৃতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল, ওকে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই তিনটের আর্টিকেল আছে এবং তিনটেই ইম্পর্টেন্ট। এখান থেকে মনে রাখতে হবে এই তিনটের আর্টিকেল কি, কোনটা কিসের সঙ্গে রিলেটেড এবং কোনটা কতবার আমাদের ভারতে এই পর্যন্ত লাগু হয়েছে, সবটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসার জন্য। তো আমি যদি বলি ন্যাশনাল এমার্জেন্সি বা যেটাকে আমাদের বলছে যে জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এবং এটার আর্টিকেল হচ্ছে 352, 352। তারপরে আসে স্টেট এমার্জেন্সি বা রাজ্যের জরুরি অবস্থা বা যেটাকে আমরা বলি রাষ্ট্রপতি শাসন, সেটা কত? 356, ঠিক আছে? এগুলো আমি আর্টিকেলের কথা বলছি কিন্তু, হ্যাঁ, আর্টিকেল 352, 356, অ্যান্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360। এই তিনটে আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট এবং এই তিনটের পাওয়ার কার হাতে থাকে? এই তিনটের পাওয়ার কিন্তু রাষ্ট্রপতির কাছে থাকে, ঠিক আছে? ইম্পর্টেন্ট। এবং এখান থেকে ন্যাশনাল এমার্জেন্সি যদি বলা হয় কতবার ঘটেছে আমাদের ভারতে, কতবার এই পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি কার্যকর হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। সেই সালগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সাল হচ্ছে প্রথমে একটা সাল 1962। 1962 কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য অ্যাকচুয়ালি এই 1962তে ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল? মনে রাখবে এই 1962 কিন্তু ভারত চীন যুদ্ধ, ঠিক আছে? ভারত চীনের সঙ্গে যুদ্ধ বাধে, সেই সময় কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি 1962তে। নেক্সট হচ্ছে কত? 1971 ন্যাশনাল এমার্জেন্সি ঘটেছিল 1971। তাহলে এখানে কি হয়? এখানে কিন্তু 1971 হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, তোমরা জানো 71 বাংলাদেশের সেই মুক্তি সংগ্রামের কথা। তো এখানে 1962তে ভারত চীন, 1971 ভারত পাকিস্তানের যুদ্ধ এবং আর একটা সময় ন্যাশনাল এমার্জেন্সি ঘটেছিল, সেটা হচ্ছে 1975,
কেন? এটা এখানে কোনো যুদ্ধ বাঁধেনি, এখানে মোটামুটি সে আমাদের একটা মানে মানে অভ্যন্তরীণ কারণে কিন্তু আমাদের এই যে ন্যাশনাল এমার্জেন্সি চালু হয়েছিল। তো তাহলে দেখা যাচ্ছে কতবার হচ্ছে, একবার, দুবার, তিনবার। ভারতে এই পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি কতবার চালু হয়েছে? টোটাল তিনবার, মুখস্থ রাখতে হবে। তারপরে আছে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি অনেকবার হয়েছে, কতবার হয়েছে ওটা মনে রাখতে হবে না, অনেকবার হয়েছে, বিভিন্ন স্টেটে চালু হয়েছে স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন। এবং এখান থেকে সব থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমবারের জন্য কোন স্টেটে এই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এবং সেই সালটা কিন্তু মনে রাখতে হবে। সালটা ছিল 1951, 1951 থেকে 52, এই টাইম পিরিয়ডের মধ্যে। কোথায়? পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু প্রথম স্টেট এমার্জেন্সি চালু হয়েছিল, সালটা মোটামুটি 51 থেকে 52 সময় পিরিয়ড ছিল, ঠিক আছে। আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360 আর্টিকেল, এটা আমাদের ভারতে এখনও পর্যন্ত একবারও লাগু হয়নি, ঠিক আছে, একবারও লাগু হয়নি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা। এবং এটা থেকে কিন্তু প্রশ্ন হয় যে ভারতে এই পর্যন্ত কতবার আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চালু হয়েছে, আনসার কিন্তু থাকবে একবার, দুবার, শেষে দেখবে অপশান একবারও নয়, তখন কিন্তু এটাই করতে হবে আমাদের আনসার, কারণ এটা একবারও চালু হয়নি। ক্লিয়ার? তো এখানে বলছে ন্যাশনাল এমার্জেন্সির কথা, আমরা বুঝতে পেরেছি যে মানে জাতীয় জরুরি অবস্থা, যেটা আর্টিকেল 352, অপশান হবে বি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট হচ্ছে কম্পিউটারের ভাষায় এইচটিটিপি এর পূর্ণরূপ কী? কম্পিউটার রিলেটেড প্রশ্ন। এইচটিটিপি এর পূর্ণরূপ কী? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সমিশন প্রোটোকল, অ্যান্ড হচ্ছে হাই ট্রান্সফার টেক্সট প্রোটোকল, আর তারপর হচ্ছে হাইপারটেক্সট টাইপ প্রোটোকল। এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে এইচটিটির ফুল ফর্ম। এইচটিটি হয় অনেকগুলো, এখান থেকে আমাদের ফুল ফর্ম করে যেতে হবে কিন্তু, ঠিক আছে। এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এটা কিন্তু টি, হ্যাঁ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। ওকে, এখান থেকে আমাদের আরও অনেকগুলো মনে করতে হয়। ল্যান, ওকে, WAN, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে WAN হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তারপরে আমাদের এখান থেকে LCD, LED, এই ফুল ফর্মগুলো কিন্তু তোমাকে মোটামুটি করে যেতে হয়, ঠিক আছে। বায়োসের ফুল ফর্ম করে যেতে হয়, অনেকগুলোই আছে, তোমরা এগুলো করে নেবে, আমি এখানে লিখলাম না। আমরা কোনো একটা ভিডিওতে খুব সম্ভবত অনেকগুলো লিখে দিয়েছিলাম, আমার মনে পড়ছে না। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, ঠিক আছে, কে প্রতিষ্ঠা করে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে হবে আমাদের এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো কিন্তু আমি একটা ভিডিওতে করে দিয়েছিলাম, ওই জন্য এখানে আর করলাম না। এর আগের ভিডিওতে খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে NEP 2020 অনুযায়ী 3 থেকে 18 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য কোন আইনকে গুরুত্ব দেওয়া হয়েছে? কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন, RTE অ্যাক্ট, নাকি চাইল্ড লেবার অ্যাক্ট, নাকি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট? এখানে কী হবে সঠিক আনসার? 13 থেকে 18 বছর শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য যে আইনকে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 2009 সালে, যেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, বা আমরা যেটাকে বলি RTE, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, অপশান বি হবে সঠিক আনসার। ক্লিয়ার? এই RTEর মতো আর একটা আছে, একটা হয় RTI, রাইট টু ইনফরমেশান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা কত সালে হয় রাইট টু ইনফরমেশান? এটা 2005 সালে কিন্তু হয়েছিল রাইট টু ইনফরমেশান। রাইট টু এডুকেশন 2009, রাইট টু ইনফরমেশান 2005, দুটোই সালটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে সঠিক আনসার হবে আমাদের অপশান বি, রাইট টু এডুকেশন বা RTE অ্যাক্ট। নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয়েছিল? 1935, 47, 49, অ্যান্ড হচ্ছে 1969। কী হবে সঠিক আনসার? দেখো এখানে দুটো সালের মধ্যে অনেকেই কনফিউজড হয়, 1947 তো হবে না, 1969 হবে না। এবার এখানে যে দুটো সালের মধ্যে কনফিউজড হয় সেটা হচ্ছে 1935 অ্যান্ড 1949, এই দুটো সালই, কারণ এই RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গেই রিলেটেড, সেই জন্য এখানে কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। তো এখানে বলে দিই 1935 সালে প্রথম হচ্ছে RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935-এ প্রথম প্রতিষ্ঠিত হয়। 1935-এ।
তার পরবর্তীতে 1949-এ গিয়ে এটি কি হয়, জাতীয়করণ হয়। ঠিক আছে, ন্যাশনালাইজ করা হয় বা জাতীয়করণ হয় 1949-এ। তাহলে আমাদের এখানে বলেছে জাতীয়করণ বা ন্যাশনালাইজের কথা বলা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1949-এ আমাদের এই ব্যাংক জাতীয়করণ হয়। তাহলে প্রতিষ্ঠিত হয় যদি বলা, জাতীয়করণ না বলে প্রতিষ্ঠিত দিত, তাহলে কিন্তু আনসার করতাম 1935-এ। এবং এই আরবিআই সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য এখানে বলবো, যে মানে আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিল, আর যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, দুটো আলাদা বিষয়। গভর্নর, আর একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে যে বর্তমান গভর্নর কি আছে আরবিআইয়ের। তো যদি বলা হয় প্রথম গভর্নরের নাম আমরা পাবো স্যার ওসবর্ন স্মিথ। ইনি বিদেশি ছিলেন, ভারতীয় নন। কিন্তু যদি ভারতীয় গভর্নরের নাম বলা হয় তাহলে হবে সি ডি দেশমুখ। ঠিক আছে, নামটা, দুটো নাম বর্তমান, এই দুটো তিনটে নাম, তিনটাই কিন্তু মনে রাখতে হবে। আর যদি বলা হয় বর্তমান গভর্নর কে আছে, বর্তমান আমাদের 26তম গভর্নর আরবিআইয়ের, তার নামটা কি, তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। ইনি বর্তমান কিন্তু গভর্নর আছে। ঠিক আছে, তো আরবিআই সম্পর্কে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং আরবিআইকে বলা হয় কিন্তু ব্যাংকার্স ব্যাংক। ঠিক আছে, বা আমরা আরবিআই কী কাজ করে অ্যাকচুয়ালি, এটা তো সকলে জানো। আমাদের যে ইন্ডিয়ায় টোটাল ব্যাঙ্কিং সিস্টেম আছে, তাদের হেড হচ্ছে আরবিআই। এই আরবিআই কী করে, এই আরবিআই কিন্তু রেপো রেট, হ্যাঁ রেপো রেট তারা নির্ধারণ করে, রিভার্স রেপো রেট নির্ধারণ করে, এবং কি বিভিন্ন ব্যাংকগুলিকে কিন্তু লোন প্রদান করে থাকে এই আরবিআই। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মানে সবটাই করে থাকে আরবিআই। আরবিআইকে আমাদের ব্যাংকার্স ব্যাংকও বলা হয়। ঠিক আছে, মানে ব্যাংকের অ্যাকচুয়ালি মানে আরবিআই হচ্ছে ব্যাংক, যে সমস্ত ব্যাংকস আছে তাদের হচ্ছে ফাদার হচ্ছে আরবিআই। ক্লিয়ার? আর আরবিআই সম্পর্কে এই ডেটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু জেনে রাখবে। চলো আমরা এবার নেক্সট প্রশ্নে যাব। নেক্সট হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল কে প্রবর্তন করে, নিউটন, মেন্ডেলিফ, আইনস্টাইন নাকি ডাল্টন? নিউটন তো না, সহজ একটা প্রশ্ন। নিউটন তোমরা জানো, আইজাক নিউটন কী আবিষ্কার করে? আইজাক নিউটনের নাম আমরা কোথায় পাই? এবং সেই সঙ্গে সঙ্গে এখানে মনে রাখতে হবে এই যে ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব। ঠিক আছে, এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদেরকে একটু জেনে রাখতে হবে। তো আইজাক নিউটন সাধারণত আবিষ্কার করেছিলেন আমাদের যে বাংলায় যেটাকে বলা হয় মানে অ্যাকচুয়ালি লো অফ গ্র্যাভিটেশন, যেটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি আমরা যেটাকে বলে থাকি। এবং তাছাড়া তিনি কিন্তু গতির 3টি সূত্রের কথা বলেছিলেন এই আইজাক নিউটন। ঠিক আছে, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন, গতির 3টি বা 3 লজ অফ মোশন আমরা যেটাকে বললে আরও ভালোভাবে বুঝতে পারবো, তার সঙ্গে জড়িত হচ্ছে আইজাক নিউটন। এবং তারপরে আছে মেন্ডেলিফ। এই মেন্ডেলিফ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি পর্যায় সারণীর কে প্রবর্তন করেন, এই হচ্ছে মেন্ডেলিফ। এবং এখানে আরও একটা মনে রাখতে হবে, এই মেন্ডেলিফ পর্যায় সারণীতে মৌলগুলিকে কিভাবে সাজিয়েছেন। বর্তমান না, এখানে আমি একটা কথা অ্যাড করব, সেটা হচ্ছে যেমন আমি বললাম যে পর্যায় সারণীর জনক বা প্রবর্তন কে করেছিলেন, সেটা আনসার হবে মেন্ডেলিফ। কিন্তু যদি বলা হয় আধুনিক, হ্যাঁ এটা একটু জেনে রাখো, আধুনিক পর্যায় সারণীর জনক যদি বলা হয়, তখন কিন্তু আনসারটা হবে কিন্তু অন্য। হ্যাঁ, আধুনিক কথাটা যখনই অ্যাড হবে তখন কিন্তু আনসারটা হবে অন্য, তখন আনসারটা হবে কি বলো তো, মোসলে হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক। এবং পর্যায় সারণীর যদি এই আধুনিক কথাটা না আসে তাহলে হবে দিমিত্রি মেন্ডেলিফ। এবং এই মেন্ডেলিফ কিন্তু পর্যায় সারণীতে মৌলগুলিকে কীভাবে স্থান দিয়েছে, মৌলগুলিকে পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু মৌলগুলিকে স্থান দিয়েছে, পারমাণবিক ভর অনুযায়ী। ঠিক আছে, পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু তিনি মৌলগুলিকে স্থান দিয়েছেন। কিন্তু এই যে আধুনিক পর্যায় সারণীর জনক মোসলে, ইনি বলছেন যে না, মানে মৌলগুলিকে পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক ভর নয়, মৌলগুলিকে কি পারমাণবিক সংখ্যা অনুযায়ী তাদেরকে সাজাতে হবে।
ঠিক আছে, এটা তিনি প্রমাণ করেছেন। পারমাণবিক সংখ্যা অনুযায়ী তাদেরকে সাজাতে হবে। এখানে কিন্তু দুজনের পার্থক্য এবং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। আধুনিক পর্যায় সারণীর জনক বললে হবে মোসলে, তিনি মৌলগুলিকে সাজিয়েছেন পারমাণবিক সংখ্যা অনুযায়ী। আর যদি বলা হয় পর্যায় সারণীর জনক বা প্রবর্তনকে, তখন হবে মেন্ডেলিভ, তিনি কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু মানে মৌলগুলিকে কিন্তু সাজিয়েছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা, দুজনের তফাৎটা কোথায়। আর আইনস্টাইন সম্পর্কে তো সকলে জানো, ইনি হচ্ছেন যে থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেছেন। তার একটা সূত্র আছে E=mc², খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কিসের জন্য, না ফটোইলেকট্রিক এফেক্টের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এই আইনস্টাইন। এনার সম্পর্কে তো সকলেই জানো, অনেক কিছুই আছে। অ্যান্ড ডাল্টন হচ্ছে কি, ডাল্টন যাকে বলা হয় অ্যাকচুয়ালি কি মানে পারমাণবিক তত্ত্ব তিনি আবিষ্কার করেছিলেন এই ডাল্টন। ওকে, তো এখান থেকে আমাদের আনসার হচ্ছে অপশান বি, মেন্ডেলিভ। নেক্সট আমরা যাব, নেক্সট হচ্ছে বন্দে মাতরম গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল। তার থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা তো আমাদের ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই বন্দে মাতরম গানটি। বন্দে মাতরম, বন্দে মাতরম এই গানটি কোথার থেকে নেওয়া হয়েছে, কোথার থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম গানটি, সেটা হবে কিন্তু আনন্দ মঠ উপন্যাস থেকে। কে এটা রচনা করেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ। এবং এই আনন্দ মঠটা প্রথম কবে পাবলিশ হয়েছিল, 1982 সালটা খুবই ইম্পর্টেন্ট। বন্দে মাতরম আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে। আনন্দ মঠ কবে পাবলিশ হয়, 1982-তে। এবং এখানে এই যে বন্দে মাতরম গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল, সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন, যেটা হচ্ছে 1986 অধিবেশন, 1986 এই সালটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু প্রথম এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। ঠিক আছে, এখান থেকে তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই রকম রিলেটেড আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে প্রথম, ঠিক আছে, প্রথম স্বরাজ কথাটি কোন সেশনে, প্রথম স্বরাজ এর দাবি তোলা হয় কোথায়, দাবি ওঠে কোন অধিবেশনে, সেটা হবে ভালো। ঠিক আছে, কোন অধিবেশনে, কী হবে আনসার তখন, প্রথম স্বরাজ এর দাবি ওঠে কোন অধিবেশনে, তখন হবে 1906-এর কলকাতা অধিবেশন। 1906-এর কলকাতা অধিবেশন, ঠিক আছে, কংগ্রেসের কলকাতা অধিবেশন। এবং এখানে সভাপতিত্ব করেছিল দাদাভাই নৌরোজি। তারপরে আমি যদি বলি প্রথম মানে এটা তো প্রথম, এটা হচ্ছে শুধু স্বরাজ। তারপরে যদি বলি আমি পূর্ণ স্বরাজের দাবি কোথায় ওঠে, পূর্ণ স্বরাজের দাবিটা কোথায় ওঠে বলো তো, পূর্ণ স্বরাজের দাবি ওঠে কোথায় বলো তো, 1929-এর লাহোর অধিবেশন। এখানে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি ওঠে। এবং এখানে সভাপতিত্ব কে করেছিল, নামটা কিন্তু মনে রাখতে হবে, কি, জওহরলাল নেহেরু। 1906-এ প্রথম স্বরাজের দাবি তোলে, সেটা হচ্ছে কলকাতা অধিবেশন ছিল দাদাভাই নৌরোজি। 1929-এ গিয়ে পূর্ণ স্বরাজের দাবি ওঠে, সেটা হচ্ছে লাহোর সেশন, জওহরলাল নেহেরুর নেতৃত্বে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো প্রশ্ন কিন্তু বার রিপিট হয় এই জায়গা থেকে। সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বন্দে মাতরম গানটি কোথার থেকে নেওয়া হয়েছে, কোন সেশনে গাওয়া হয়েছিল, এবং এই যে আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে, আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, কে প্রকাশ করেছিল, প্রত্যেকটা ডেটা ইম্পর্টেন্ট। কম্পিউটারের আইসি চিপ সাধারণত কী দিয়ে তৈরি হয়, লোহা, তামা, সিলিকন নাকি গ্রাফাইট, অবশ্যই এটা সিলিকন দিয়ে তৈরি হয়। ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা বলি, আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা সিলিকন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি, ব্যারোমিটার, হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার অ্যান্ড থার্মোমিটার। কী হবে এটার আনসার, কী করবো আমরা, থার্মোমিটার উষ্ণতা মাপা হয়, এটা সকলে জানো। ঠিক আছে, উষ্ণতা বা আমরা বলতে পারি টেম্পারেচার, থার্মোমিটার। ব্যারোমিটার বায়ুর চাপ, সহজ জিনিস, ব্যারোমিটার বায়ুর চাপ, সহজ জিনিস। হাইড্রোমিটার, হাইড্রোমিটার
আর একটা হয় হাইগ্রোমিটার। দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। হাইগ্রোমিটার দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, দুটো গুলিয়ে ফেললে হবে না। একটা হচ্ছে হাইড্রোমিটার আর একটা হচ্ছে হাইগ্রোমিটার। দুটোর সাহায্যে কী মাপা হয়? হাইড্রোমিটারের সাহায্যে কি আমরা তরলের ঘনত্ব পরিমাপ করি, তাই তো? তরলের ঘনত্ব। এই হাইড্রো কথাটা সবসময় জলের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, তরলের সঙ্গে রিলেটেড। আর একটা হচ্ছে আমি যেটা বললাম হাইগ্রোমিটার, এটা কি হয়? বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্র, ঠিক আছে, আর্দ্রতা। আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা মাপায় হাইগ্রোমিটার দিয়ে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হাইড্রোমিটার, তো বললাম যে তরলের ঘনত্ব। তাহলে আমাদের পড়ে থাকলো কি? ল্যাক্টোমিটার। এর সাহায্যে আমরা দুধের বিশুদ্ধতা পরিমাপ করি। ক্লিয়ার? এখানে অনেকগুলো মিটার এরকম আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। একটা হয় ম্যানোমিটার। ম্যানোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় বলো তো? গ্যাসের চাপ পরিমাপ করা হয়। গ্যাসের চাপ, ঠিক আছে, গ্যাসের চাপ। বায়ুর চাপ যেমন ব্যারোমিটার বললাম, গ্যাসের চাপ হচ্ছে ম্যানোমিটার। ফ্যাদোমিটার আছে, সমুদ্র জলের গভীরতা পরিমাপ করা হয়। ক্লিয়ার? অ্যানিমোমিটার আছে, বাতাসের বেগ পরিমাপ করা হয়। ভোল্টামিটার আছে, বিভব পার্থক্য। ওকে। অ্যামমিটার আছে, তড়িৎ প্রবাহ মাপা হয়। অল্টিমিটার আছে, উচ্চতা পরিমাপক। এগুলো অনেকগুলো মিটার আছে, এগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। সঙ্গে যেগুলো বললাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান সি, ল্যাক্টোমিটার। নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? ভিডিওটি যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমরা লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে ভিডিওটা। অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো, এবং আরও ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু লাইক করো যারা দেখছো, এবং এই ধরনের প্রশ্নই দেখবে তোমরা এক্সামে পাবে। যেসব আলোচনা করছি এখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন হয়, এবং এখান থেকেই তোমরা দেখবে কমন কিন্তু এক্সামে পেয়ে যাচ্ছ। তো এখানে বলছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? অসামরিক বলেছে কিন্তু। যদি বলতো সামরিক সম্মান, সর্বোচ্চ সামরিক, সর্বোচ্চ সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি, তাহলে আমরা করতাম পরমবীর চক্র, তাই তো? পরমবীর চক্র সামরিক সম্মান। এখানে অসামরিক বলেছে, অবশ্যই ভারতরত্ন হবে সঠিক আনসার। ভারতরত্ন কবে থেকে দেওয়া হয়? সালটা মনে রাখতে হবে। ভারতরত্ন দেওয়া হয় 1954 থেকে। শুধু 1954 থেকে ভারতরত্ন নয়, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পদ্মভূষণ এইগুলোও কিন্তু 1954 থেকেই দেওয়া হয়েছিল। 1954 সালে প্রথম যখন ভারতরত্ন দেওয়া হয়, তিনজন পেয়েছিল, চক্রবর্তী রাজা গোপালাচারী, তারপরে হচ্ছে আমাদের আর যে প্রথম উপরাষ্ট্রপতি ছিল সর্দার কি যেন নামটা মনে পড়ছে না। শিক্ষক দিবস আমরা পালন করি যার জন্মদিনে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, হ্যাঁ। তারপরে হচ্ছে রাজা গোপালাচারী, অ্যান্ড আর একজন ছিল, কে নামটা ঠিক মনে নেই। যাই হোক, তিনজনকে দেওয়া হয়েছিল 1954 সালে প্রথম যখন ভারতরত্ন কিন্তু দেওয়া হয়। ওকে। তো এটা মোটামুটি 1954 সাল থেকে দেওয়া হয়। আর এখানে বলছে অসামরিক, সেটা হবে ভারতরত্ন। সামরিক বললে হতো পরমবীর চক্র। ক্লিয়ার? নেক্সট, বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান কে আছে? বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান কে? অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি ভারতের রাষ্ট্রপতি? নীতি আয়োগ, নীতি আয়োগের ফুল ফর্ম কি বলো তো? আমরা যদি নীতি আয়োগের ফুল ফর্ম জানার চেষ্টা করি, ফুল ফর্মটা কোনো একটা এক্সামে এসেছিল, আমার মনে পড়ছে না। সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন TION, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে? নীতি আয়োগের ফুল ফর্ম কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 কিন্তু নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। এর আগেই মানে একটা কমিশন ছিল, সেই কমিশনটাকে রিপ্লেস করে নীতি আয়োগ তৈরি হয়েছে। তার আগে ছিল আমাদের নীতি আয়োগের আগে ছিল, মানে নীতি আয়োগ যে কাজটা করে তার আগে যে সেই কাজগুলো যে করতো সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। তোমরা 5 ইয়ার্স প্ল্যানিং পড়েছো, তাই তো? প্ল্যানিং কমিশন কিন্তু এই নীতি আয়োগকে মানে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে এই নীতি আয়োগ তৈরি হয়েছে। তো প্ল্যানিং কমিশন
কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রতিষ্ঠিত হয়েছিল কবে বলো তো? 15ই মার্চ 1950 কিন্তু প্রথম প্ল্যানিং কমিশন তৈরি হয়, এবং ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ইন্ডিয়া নীতি আয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 জানুয়ারি 2015, ঠিক আছে। আর এই প্ল্যানিং কমিশনের প্রথম আমাদের অ্যাকচুয়ালি নীতি আয়োগের বা প্ল্যানিং কমিশন যাই বলে চেয়ারম্যান কী হয় বলো তো? চেয়ারম্যান সবসময় হয় কি? প্রধানমন্ত্রীর চেয়ারম্যান হয়, প্রধানমন্ত্রী। তাহলে আমাদের এখানে বলেছে, তাহলে 1950 যখন প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল সেই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। তাহলে সেই কিন্তু এই প্ল্যানিং কমিশনের কে ছিল? সভাপতি। বর্তমানে আমাদের বর্তমানে আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান কে? আমাদের প্রধানমন্ত্রী হবে, কে? নরেন্দ্র মোদী, ঠিক আছে। তো এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার, অপশান বি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন বাদ্যযন্ত্রটি বাউল গানের একটা অবিচ্ছেদ্য অংশ? সেতার, তবলা, একতারা নাকি বাঁশি? আমরা কিন্তু এই মানে পশ্চিমবঙ্গ এবং ভারতের যে বিভিন্ন কালচার, উৎসব, ফেস্টিভ্যাল বা এই যে বিভিন্ন লোকগীতি, ঠিক আছে, তারপরে মানে এই যে ডান্স রিলেটেড কিন্তু একটা ভিডিও আলোচনা করেছি, সেখানে আমরা 50টা প্লাস কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি, আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন ধরে ধরে আলোচনা করেছি। একটা লম্বা একটা ক্লাস আছে 1 ঘন্টার বেশি, তো সেখান থেকে কিন্তু তোমাদের এই যে মানে পপুলার কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বা পপুলার ডান্স অ্যান্ড ফেস্টিভ্যালস, এই জিনিসটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে, সেটা দেখে নিও। তো সেখানেও আমরা এরকম একটা প্রশ্ন আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গের কোন বাদ্যযন্ত্রটি বাউল গানের একটা অবিচ্ছেদ্য অংশ? সেতার নয়, তবলা নয়, বাঁশিও নয়, একতারা হবে সঠিক আনসার, ঠিক আছে। বাউল গানের সঙ্গে যুক্ত হচ্ছে একটা মানে বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে একতারা। এবং এই বাউল গানের সঙ্গে কয়েকজন শিল্পীর নাম কিন্তু মনে রাখতে গেলে সেখানে অবশ্যই লালন ফকিরের নামটা কিন্তু মনে রাখতে হবে, লালন ফকির, ঠিক আছে। তারপরে হচ্ছে গোষ্ঠ গোপাল, এদের নামটা কিন্তু মনে রাখতে হবে, ক্লিয়ার। নেক্সট আমরা যাব যে বিখ্যাত অ্যাথলিট নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? অবশ্যই জ্যাভলিন থ্রো হবে সঠিক অ্যান্সার। এবং এই নীরজ চোপড়া সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল কোনো একটা পুলিশের পরীক্ষাতে, যে নীরজ চোপড়া কোথাকার বাসিন্দা? জায়গাটার নাম বলে দিয়েছিল, জায়গাটার নাম ছিল অ্যাকচুয়ালি পানিপথ। পানিপথের যুদ্ধ তোমরা জেনেছো, তো এই পানিপথ বলে একটা জায়গা আছে, একটা জেলা আছে, যেটা কোথায় আছে? হরিয়ানাতে, ঠিক আছে, হরিয়ানাতে। তো এই হরিয়ানার পানিপথের বাসিন্দা কিন্তু নীরজ চোপড়া। নীরজ চোপড়া অবশ্যই একজন জ্যাভলিন থ্রো, যে 2020-তে টোকিও অলিম্পিকে, 2020 টোকিও অলিম্পিকে ইম্পর্টেন্ট, এই যা টোকিও অলিম্পিকটা নীরজ চোপড়ার জন্য, সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কিন্তু প্রথম স্বর্ণপদক জেতে, ঠিক আছে। অ্যান্ড 2024-এ 4 বছর অন্তর হয় আমরা জানি অলিম্পিক, 2024-এ প্যারিস অলিম্পিক হয়ে গেল, এই প্যারিস অলিম্পিকে সে কিন্তু মানে সিলভার মেডেল পেয়েছিল, ক্লিয়ার। নেক্সট, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? এটা তোমরা হোমওয়ার্ক করবে, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, সহজ একটা প্রশ্ন, আশা করি সকলেই আনসার করতে পারবে। এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, এটা তোমরা কিন্তু দাগ নম্বর দিয়ে 17 এরকম দিয়ে হোমওয়ার্ক করবে এটা, ঠিক আছে। সঠিক আনসার কী হবে? মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? নেক্সট হচ্ছে নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার? কোনটা স্প্রেডশিট সফটওয়্যার? এমএস ওয়ার্ড না এমএস পাওয়ার পয়েন্ট, এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার আমরা বলতে পারি। এমএস এক্সেস না, এমএস এক্সেলটা হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বা ডুরান্ড কাপ খেলার সঙ্গে যুক্ত প্রাচীনতম প্রতিযোগিতা কোনটা? ক্রিকেট, ফুটবল, টেনিস নাকি দাবা? ডুরান্ড কাপ খুবই ইম্পর্টেন্ট, এবং বলা হয় যে এটা হচ্ছে ফুটবল টুর্নামেন্টের একটা প্রাচীনতম টুর্নামেন্ট বা প্রাচীনতম কাপ, সেটা হচ্ছে ফুটবলের সঙ্গে রিলেটেড। ফুটবলের সঙ্গে আরও কিন্তু অনেক কাপ রিলেটেড আছে, যেমন রোভার্স কাপ, নেহেরু কাপ, ঠিক আছে। আর তারপর হচ্ছে ডুরান্ড কাপ, এগুলো কিন্তু সব ফুটবলের সঙ্গে রিলেটেড। এটাও নিয়ে আমরা একটা ডিটেলসে আলোচনা করেছিলাম খুব সম্ভবত কোনো একটা ভিডিওতে, তো এটা আমি আজকের এখানে বলছি না, তো এটার আনসার হয়ে যাবে অপশান বি। সেখানে আমরা বলেছিলাম ফুটবল রিলেটেড কোন কাপগুলো ইম্পর্টেন্ট, ক্রিকেট রিলেটেড, হ্যাঁ, টেনিস রিলেটেড, ব্যাডমিন্টন রিলেটেড, সব কিন্তু আমরা আলোচনা করেছিলাম। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন,
এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ, স্টেট ট্রি কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ মনে রাখতে হবে সঙ্গে আমাদের, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? রাজ্য ফুল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু, পশু বলবো তো, হ্যাঁ ঠিক আছে আমরা পশুই বলতে পারি। তো কি হবে এইগুলো? তো রাজ্য বৃক্ষ বললে অবশ্যই ছাতিম হবে, ঠিক আছে। রাজ্য ফুল আমরা কি বলবো? আমরা করবো রাজ্য ফুল কি? শিউলি, রাজ্য ফুল শিউলি। পশু বললে আমরা বলবো কি? ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট, ঠিক আছে। আচ্ছা যদি পাখির কথা বলে কি হবে বলো তো? পাখি, রাজ্য পাখি কি হবে? আমরা যে পাখিটাকে বলি না, আহ, আচ্ছা এখানে পশু ঠিক হবে না এটা, মানে পশু বলাটা ঠিক হবে না। ঠিকই আছে, পশু বলাই যায়। হুম। পাখির যদি আমি যেটা বলছিলাম, পাখির যদি কথা বলি, আমরা যে পাখিরা চিনি না মাছরাঙা, ঠিক আছে। মাছরাঙা পাখি, সেই গলার ওখানটায় আলাদা রকম কালার হয়, তো সেটা হবে কিন্তু মাছরাঙা, ঠিক আছে। তাহলে রাজ্য বৃক্ষ বললে ছাতিম, রাজ্য ফুল বললে শিউলি, পশু বলে ফিশিং ক্যাট। বা এই ফিশিং ক্যাটের আমরা যদি বাংলা বলি মেছো, মেছো বিড়াল এই ধরনের একটা হয়, ঠিক আছে। ফিশিং ক্যাট হচ্ছে মানে পশু, অ্যান্ড পাখির যদি কথা বলে সেটা হবে মাছরাঙা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে, যাওয়ার আগে সবাইকে বলে একটা করে লাইক করে যাও, কমেন্ট করে জানাও কেমন হলো, এবং তোমরা প্রিপারেশন ভালো করে চালাতে থাকো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট তোমরা ক্লাস পেতে থাকবে তোমাদের এক্সামের জন্য। ওকে, তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। ততক্ষণে নিজের প্রিপারেশনটা ভালো করে চালিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।